ভাবুন তো, এমন একটি দেশ যেখানে একদিনে এমন পরিমাণ খাবার তৈরি হয় যা অনেক ছোট দেশের পুরো বছরের চাহিদার চেয়েও বেশি। এমন একটি দেশ যেখানে কয়েক ঘন্টার মধ্যে শত শত কিলোমিটার দৈর্ঘ্য রেলপথ তৈরি হয়ে যায়। আর এমন একটি দেশ যার প্রযুক্তি, অর্থনীতি আর গোপন পরিকল্পনা নিয়ে পুরো বিশ্ব সবসময় নজর রাখে। হ্যাঁ, আমি বলছি চীনের কথা। কিন্তু প্রশ্ন হলো, চীন আসলে কিভাবে এত দ্রুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটিতে পরিণত হলো? কেন অনেক মানুষ বলে আগামী শতাব্দীর নেতৃত্বে নির্ধারণ করবে এই দেশ? আর চীনের ভেতরে এমন কি কি রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষ খুব কমই জানে? আজকের ভিডিওতে আমরা জানব চীনের অবিশ্বাস্য উত্থানের গল্প, অবাক করা কিছু বাস্তব তথ্য, আর এমন কয়েকটি গোপন দিক যেগুলো শুনলে আপনার চীনকে নতুন করে চিনতে ইচ্ছে করবে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আর শেষের তথ্যটি শুনে আপনি সত্যি অবাক হয়ে যেতে পারেন। স্বাগতম পৃথিবীর অন্যতম প্রাচীন, রহস্যময় এবং প্রভাবশালী দেশ চীনের অবিশ্বাস্য গল্পে। আজ আমরা জানব কিভাবে অসংখ্য রাজবংশ, যুদ্ধ, বিপ্লব আর পুনর্জাগরণের মধ্য দিয়ে একটি সভ্যতা পরিণত হয়েছে আধুনিক বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে। কিন্তু এই যাত্রা মোটেও সহজ ছিল না। এর পেছনে রয়েছে হাজার বছরের সংগ্রাম, অসংখ্য উত্থান পতন এবং এমন কিছু ইতিহাস যা আজও বিশ্বের ইতিহাসবিদদের বিস্মিত করে। চীন পূর্ব এশিয়ায় অবস্থিত এবং আয়তনের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ দেশ। উত্তরে মঙ্গোলিয়া ও রাশিয়া, পশ্চিমে কাজাকিস্তান, কিরজিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত, দক্ষিণে নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস ও ভিয়েতনাম এবং পূর্বে প্রশান্ত মহাসাগর। সব মিলিয়ে চীন বিশ্বের 14টি দেশের সঙ্গে স্থলসীমা ভাগ করে, যা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সর্বাধিকের একটি। প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বিশাল ভূখণ্ডে রয়েছে তুষার ঢাকা পর্বত, বিস্তীর্ণ মরুভূমি, উর্বর সমভূমি, অরণ্য, নদী আর দীর্ঘ উপকূল রেখা। এই বৈচিত্র্যময় ভূগোলই হাজার বছর ধরে চীনের অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিকে করে তুলেছে। চীনের উত্তর পশ্চিমে রয়েছে বিস্তীর্ণ গোবি মরুভূমি, দক্ষিণ পশ্চিমে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বতমালা, যার কোলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উত্তর ঢাল। আর দেশের বুক চিরে বয়ে গেছে দুটি ঐতিহাসিক নদী, হলুদ নদী বা হুয়াংহো, যাকে বলা হয় চীনা সভ্যতার দোলনা, এবং ইয়াজিং নদী, যা এশিয়ার দীর্ঘতম নদী। কিন্তু চীনের প্রকৃত শক্তি শুধু তার ভূগোলে নয়, এর আসল পরিচয় লুকিয়ে আছে ইতিহাসের গভীরে। প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে, বর্তমান চীনের ভূখণ্ডে মানুষের বসবাস শুরু হয় লক্ষ লক্ষ বছর আগে। তবে সংগঠিত কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটে প্রায় 8 থেকে 9 হাজার বছর আগে। ধীরে ধীরে হুয়াংহো নদীর তীরে গড়ে ওঠে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। চীনের প্রাচীন ইতিহাসে শিহা রাজবংশের নাম পাওয়া যায়, তবে এর অস্তিত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে এখনও গবেষণা চলছে, কারণ লিখিত প্রমাণ সীমিত। এর পরবর্তী শাং রাজবংশ থেকে নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। সেই সময়ে বিকশিত হয় ব্রোঞ্জ প্রযুক্তি, লিখন পদ্ধতি এবং সুসংগঠিত প্রশাসন। এরপর আসে ঝৌ রাজবংশ, যা চীনের ইতিহাসের দীর্ঘতম শাসনগুলোর মধ্যে একটি। এই সময়ে জন্ম নেয় এমন কিছু দর্শন যা আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আবির্ভূত হন মহান দার্শনিক কনফুসিয়াস। তার শিক্ষা ছিল নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ, শিক্ষা এবং সুশাসনের ওপর ভিত্তি করে। একই সময়ে বিকশিত হয় দাওবাদ, যা মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্যের কথা বলে। পরবর্তীতে ভারত থেকে বৌদ্ধ ধর্মও চীনে প্রবেশ করে এবং চীনা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। কিন্তু এই সময় শান্তির ছিল না। অসংখ্য ক্ষুদ্র রাজ্য ক্ষমতার জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল। ইতিহাসে এই সময়কে বলা হয় যুদ্ধরত রাজ্যগুলোর যুগ। অবশেষে খ্রিস্টপূর্ব 221 সালে এক অসাধারণ ঘটনা ঘটে। সিন শি হুয়াং নামের এক শাসক প্রথমবারের মতো বিচ্ছিন্ন রাজ্যগুলোকে একত্রিত করে প্রতিষ্ঠা করেন ঐক্যবদ্ধ চীন।
তার নাম থেকে ইংরেজি চীনা শব্দটির উৎপত্তি হয়েছে বলে অনেক গবেষক মনে করেন। যদিও এ বিষয়ে বিভিন্ন ভাষাতাত্ত্বিক মত রয়েছে, তিনি শুধু দেশকে এক করেননি, একীভূত করেছিলেন মুদ্রা, ওজন পরিমাপ, লিখন পদ্ধতি এবং সড়ক ব্যবস্থা। তার শাসনে উত্তর দিকের প্রতিরক্ষা প্রাচীরগুলোকে সংযুক্ত করার কাজ শুরু হয়, যা পরবর্তীতে বিভিন্ন রাজবংশের হাতে সম্প্রসারিত হয়ে আজকের বিখ্যাত মহাপ্রাচীরের রূপ পায়। আর তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি, টেরাকোটা আর্মি। হাজার হাজার মাটির তৈরি পূর্ণাঙ্গ সৈনিক, ঘোড়া এবং রথ তার সমাধির পাহারায় দাঁড়িয়ে আছে আজও। প্রতিটি মূর্তির মুখাবয় আলাদা, যেন তারা সত্যিই একসময় জীবন্ত সৈনিক ছিল। সিন রাজবংশ দীর্ঘস্থায়ী না হলেও এর ভিত্তির ওপর দাঁড়িয়ে শুরু হয় হান রাজবংশের স্বর্ণযুগ। হান আমলে চীন শুধু শক্তিশালী সাম্রাজ্যই হয়ে ওঠেনি, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্রেও পরিণত হয়। এই সময়ে প্রতিষ্ঠিত হয় কিংবদন্তির তুল্য সিল্ক রোড, একটি বিশাল বাণিজ্য পথ যা চীনকে মধ্য এশিয়া হয়ে ইউরোপের সঙ্গে যুক্ত করেছিল। রেশম, চা, চীনামাটি, কাগজ এবং অসংখ্য মূল্যবান পণ্য এই পথ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছাতে শুরু করে। কিন্তু ইতিহাস কখনোই এক রেখায় এগোয় না। হাজার বছরের এই সাম্রাজ্য একের পর এক রাজবংশের উত্থান পতন দেখেছে। এসেছে মঙ্গল শাসন, প্রতিষ্ঠিত হয়েছে ইউয়ান রাজবংশ, পরে মিং রাজবংশ গড়ে তোলে আজকের পরিচিত মহাপ্রাচীরের বড় অংশ। আবার ছিং রাজবংশের সময় চীন বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত হলেও 19 শতকে বিদেশি শক্তির হস্তক্ষেপ, আফিম যুদ্ধ এবং অভ্যন্তরীণ সংকটে সেই শক্তিশালী সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। একসময়ের বিশ্বনেতা কিভাবে এত বড় সংকটে পড়ল, কিভাবে রাজাদের হাজার বছরের শাসনের অবসান ঘটল, আর কিভাবে সেই দুর্বল চীনই পরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হলো। এই অবিশ্বাস্য পরিবর্তনের গল্প, চীনের প্রকৃতি, সংস্কৃতি এবং আধুনিক পুনর্জাগরণের কাহিনী আজ আমরা জানব। কিন্তু একটি দেশের ইতিহাসকে সত্যিকার অর্থে বুঝতে হলে শুধু তার অতীত জানলেই হয় না, জানতে হয় তার প্রকৃতি, মানুষ, সংস্কৃতি এবং প্রতিদিনের জীবনের গল্প। কারণ চীন শুধু একটি রাষ্ট্র নয়, এটি যেন এক পৃথিবীর ভিতরে আরেক পৃথিবী। উত্তরে তুষার ঢাকা প্রান্ত থেকে দক্ষিণে সবুজ বনভূমি, পশ্চিমের দুর্গম মালভূমি থেকে পূর্বের ব্যস্ত উপকূল, চীনের প্রতিটি অঞ্চল যেন আলাদা একটি জগৎ। দেশটির দক্ষিণ পশ্চিমে বিস্তৃত রয়েছে তিব্বতী মালভূমি, যাকে অনেকেই পৃথিবীর ছাদ বলে থাকেন। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 4000 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এই বিশাল মালভূমি থেকেই উৎপত্তি হয়েছে এশিয়ার বহু গুরুত্বপূর্ণ নদীর। ইয়াংজি, মেকং, ব্রহ্মপুত্র, হলুদ নদী, কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই জলধারা। উত্তর পশ্চিমে রয়েছে বিস্তীর্ণ গভীর মরুভূমি। প্রচলিত ধারণার বিপরীতে গভীর বড় অংশই কেবল বালুর নয়, এখানে রয়েছে পাথরের সমতল, নুড়ি পাথরের প্রান্তর এবং তীব্র শীত। শীতকালে অনেক সময় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়, আবার গ্রীষ্মে তা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। অন্যদিকে দক্ষিণ চীন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরে। ঘন অরণ্য, কুয়াশায় মোড়া পাহাড়, ধাপে ধাপে সাজানো ধানক্ষেত আর অসংখ্য নদী মিলিয়ে এই অঞ্চল প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী ইয়াংজি শুধু এশিয়ার দীর্ঘতম নদী নয়, এটি দেশের অর্থনীতি, কৃষি এবং পরিবহনেরও প্রধান ভিত্তি। হাজার বছর ধরে এই নদী অসংখ্য শহর, সভ্যতা এবং মানুষের জীবনকে টিকিয়ে রেখেছে। অন্যদিকে হুয়াংহো বা হলুদ নদীকে বলা হয় চীনা সভ্যতার জন্মভূমি। তবে এই নদী ইতিহাসে বহুবার ভয়াবহ বন্যারও কারণ হয়েছে, তাই একে কখনো কখনো চীনের দুঃখ বলে উল্লেখ করা হয়েছে। এত বিশাল ভূখণ্ডের কারণে চীনের জলবায়ুতেও রয়েছে অসাধারণ বৈচিত্র্য। উত্তরে দীর্ঘ ও তীব্র শীত,
দক্ষিণে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, পশ্চিমে শুষ্ক মরুভূমি এবং পূর্ব উপকূলে মৌসুমী বৃষ্টিপাত। একই দেশের ভিতরে যেন 4 ঋতুর অসংখ্য রূপ একসঙ্গে বাস করে। এই বৈচিত্র্যময় পরিবেশই সৃষ্টি করেছে বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্য। চীনের পাহাড়ি অরণ্যে বাস করে বিশ্বের সবচেয়ে পরিচিত প্রাণীগুলোর একটি, জায়ান্ট পান্ডা। একসময় বিলুপ্তির আশঙ্কায় থাকা এই প্রাণীকে রক্ষায় চীন দীর্ঘমেয়াদী সংরক্ষণ কর্মসূচি গ্রহণ করে। আন্তর্জাতিক সংরক্ষণ প্রচেষ্টার ফলেও আজ তাদের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যদিও সংরক্ষণ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে রয়েছে সোনালী রঙের স্ন্যাপ-নোজড বানর, তুষার চিতা, লাল পান্ডা, চীনা অ্যালিগেটর এবং অসংখ্য বিরল উদ্ভিদ ও প্রাণী। চীনের জীববৈচিত্র্য পৃথিবীর অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত হয়, কিন্তু চীনের প্রকৃত সৌন্দর্য শুধু প্রকৃতিতেই সীমাবদ্ধ নয়, তার শহরগুলোও যেন অতীত ও ভবিষ্যতের এক অসাধারণ মিলনস্থল। রাজধানী বেইজিং হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে। এখানেই রয়েছে ফরবিডেন সিটি, যেখানে শত শত বছর ধরে চীনের সম্রাটরা শাসন করেছেন। শহরের কাছেই দাঁড়িয়ে আছে বিশ্বের বিস্ময় মহাপ্রাচীরের সংরক্ষিত অংশগুলো। অন্যদিকে সাংহাই যেন ভবিষ্যতের এক নগরী, আকাশছোঁয়া ভবন, ঝলমলে আলোকসজ্জা, আধুনিক আর্থিক কেন্দ্র এবং ব্যস্ত সমুদ্র বন্দর, সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর। আর শিয়ান শহরও আজও আগলে রেখেছে টেরাকোটা আর্মির রহস্য। গুয়াংজু, শেনজেন, হাংঝং প্রতিটি শহরের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। চীনের মানুষের জীবনও তেমনই বৈচিত্র্যময়। সরকারিভাবে স্বীকৃত 56টি জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করে। সংখ্যাগরিষ্ঠ হান জনগোষ্ঠীর পাশাপাশি তিব্বতী, উইঘুর, ঝুয়াং, মঙ্গল, হুই সহ আরও বহু জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক ও ঐতিহ্য ধরে রেখেছে। চীনের সরকারি ভাষা মান্দারিন, যা বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা। তবে বিভিন্ন অঞ্চলে ক্যান্টোনিজ সহ আরও অনেক আঞ্চলিক ভাষা ও উপভাষা প্রচলিত। চীনা সংস্কৃতির একটি বড় অংশ গড়ে উঠেছে পরিবারকে কেন্দ্র করে। প্রবীণদের সম্মান, শিক্ষার গুরুত্ব, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাকে এখনও সমাজে অত্যন্ত মূল্যবান গুণ হিসেবে দেখা হয়। এই মূল্যবোধের পেছনে কনফুসীয় দর্শনের প্রভাব আজও স্পষ্ট। খাবারের ক্ষেত্রেও চীন এক বিস্ময়কর বৈচিত্র্যের দেশ। পৃথিবীর অনেক মানুষ চাইনিজ ফুড বলতে একটি নির্দিষ্ট ধরনের খাবার বুঝলেও বাস্তবে চীনের বিভিন্ন অঞ্চলের রান্নার স্বাদ, উপাদান এবং পদ্ধতি একে অপরের থেকে অনেকটাই আলাদা। সিচুয়ান অঞ্চলে ঝাল ও মশলার খাবার, ক্যান্টোনিজ রান্নার সূক্ষ্ম স্বাদ, বেইজিং রোস্ট ডাক, হাতে তৈরি নুডলস, ডাফলিং, হটপট এবং শত শত আঞ্চলিক পদ, সব মিলিয়ে চীনা খাদ্য সংস্কৃতি বিশ্বের অন্যতম সমৃদ্ধি রন্ধন ঐতিহ্য। সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো উৎসব। চীনের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল। এই সময় কোটি কোটি মানুষ নিজ নিজ পরিবারের কাছে ফিরে যায়। ঘরবাড়ি সাজানো হয় লাল রঙে, আকাশ ভরে ওঠে আতশবাজির আলো, আর ড্রাগন ও সিংহ নৃত্য উৎসবকে করে তোলে আরও বর্ণিল। এছাড়া ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, ড্রাগন বোট ফেস্টিভ্যাল এবং মিড অটাম ফেস্টিভ্যাল শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের অংশ হয়ে আছে। ধর্ম ও বিশ্বাসের ক্ষেত্রেও চীন অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে বৌদ্ধ ধর্ম, দাওবাদ, ইসলাম, খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ধর্মের অনুসারীরা বাস করেন। পাশাপাশি মানুষ ঐতিহ্যগত লোকবিশ্বাস ও পূর্বপুরুষ স্মরণে সংস্কৃতিও পালন করেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো এখনও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাজার বছরের ঐতিহ্য, অসাধারণ প্রকৃতি, বৈচিত্র্যময় মানুষ এবং সমৃদ্ধ সংস্কৃতি সব মিলিয়ে চীন যেন একই সঙ্গে অতীতের একটি জাদুঘর এবং ভবিষ্যতের একটি পরীক্ষাগার। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। একসময় কৃষি নির্ভর এই দেশ কিভাবে বিশ্বের বৃহত্তম উৎপাদন শক্তিতে পরিণত হলো, কিভাবে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা এবং বিশ্ব বাণিজ্যে চীন আজ অন্যতম প্রধান শক্তি। আর এমন কি অবাক করা তথ্য রয়েছে যা অনেকেই এখনো জানেন না।
চীনের অর্থনীতি, আধুনিক উন্নয়ন, বিশ্বে তার প্রভাব এবং ভবিষ্যতের সম্ভাবনার সেই রোমাঞ্চকর অধ্যায়ও আজ আমরা জানব। একসময় আফিম যুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ এবং রাজনৈতিক অস্থিরতায় দুর্বল হয়ে পড়েছিল চীন। কিন্তু ইতিহাসের চাকা কখনো এক জায়গায় থেমে থাকে না। মাত্র কয়েক দশকের মধ্যে এই দেশ এমন এক অর্থনৈতিক রূপান্তর ঘটায় যা আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। আজকের চীন শুধু একটি দেশ নয়, এটি বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি, উৎপাদন, বিজ্ঞান এবং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু এই পরিবর্তনের শুরু কোথায়? 1949 সালে দীর্ঘ গৃহযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন। এরপর দেশের অর্থনীতি ও সমাজে বড় ধরনের পরিবর্তন আসে। তবে বর্তমান অর্থনৈতিক উত্থানের ভিত্তি আরও শক্তভাবে গড়ে ওঠে 1978 সালের অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণ নীতির মাধ্যমে। ধীরে ধীরে বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানিমুখী উৎপাদনের পথ খুলে যায়। এর পরের কয়েক দশকে বিশ্বের সামনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। অসংখ্য কারখানা গড়ে ওঠে, কোটি কোটি মানুষ গ্রাম থেকে শহরে কাজের খোঁজে চলে আসে। নতুন নতুন মহাসড়ক, রেলপথ, বন্দর এবং শিল্পাঞ্চল তৈরি হতে থাকে। যে দেশ একসময় মূলত কৃষি নির্ভর ছিল, সেই দেশই ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে বিশ্বের কারখানা নামে। আজ বিশ্বের অসংখ্য দৈনন্দিন পণ্য, ইলেকট্রনিক যন্ত্র, পোশাক, খেলনা, গৃহস্থালী সামগ্রী থেকে শুরু করে শিল্পযন্ত্র চীনের কারখানায় উৎপাদিত হয়। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল কিছুটা বৈচিত্র্যময় হলেও উৎপাদন খাতে চীনের গুরুত্ব এখনও অত্যন্ত বেশি। কৃষিও চীনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করতে দেশটি ধান, গম, ভুট্টা, আলু, চা, তুলা এবং বিভিন্ন ফলমূল উৎপাদনে ব্যাপক গুরুত্ব দেয়। বিশেষ করে চীনা চা শুধু একটি পানীয় নয়, এটি হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও চীন সমৃদ্ধ। কয়লা, বিরল খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্টস, লোহা এবং অন্যান্য খনিজ সম্পদ শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে আধুনিক ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন বা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহে চীন বৈশ্বিকভাবে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। অর্থনীতির পাশাপাশি পর্যটনও চীনের একটি বিশাল শক্তি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে আসেন। মহাপ্রাচীর, ফরবিডেন সিটি, টেরাকোটা আর্মি, ঝাংজিয়া ন্যাশনাল ফরেস্ট পার্ক, গুইলিনের কাস্ট পাহাড়, ওয়েস্ট লেক, লেসান জায়ান্ট বুদ্ধ এবং অসংখ্য ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থাপনা দেখতে। এই দেশের এমন অনেক স্থান রয়েছে যেখানে দাঁড়ালে মনে হয় যেন বাস্তব পৃথিবীতে নয়, কোনো কল্পনার জগতে এসে পড়েছি। কিন্তু আধুনিক চীনের সবচেয়ে বড় পরিচয় সম্ভবত প্রযুক্তি। বিশ্বের দীর্ঘতম উচ্চগতির রেল নেটওয়ার্ক আজ চীনের। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলে বুলেট ট্রেন। চীন নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ড্রোন প্রযুক্তি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায়ও দ্রুত অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে মহাকাশ গবেষণায়ও দেশটি গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে। নিজস্ব মহাকাশ স্টেশন পরিচালনা, চন্দ্র অভিযানের সফল অবতরণ এবং মঙ্গল গ্রহে অনুসন্ধান যান পাঠানো, এসব দেখায় যে ভবিষ্যতের প্রযুক্তিগত প্রতিযোগিতায় চীন একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। খেলাধুলার ক্ষেত্রেও চীন আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে। বিশেষ করে অলিম্পিক গেমসে চীন নিয়মিতভাবে সর্বোচ্চ পদকজয়ী দেশগুলোর একটি। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ড্রাইভিং, ভারোত্তোলন, জিমন্যাস্টিক্স এবং শুটিংয়ে চীনা ক্রীড়াবিদরা দীর্ঘদিন ধরেই বিশ্বমানের সাফল্য অর্জন করে আসছেন। এবার চলুন জেনে নেওয়া যাক কয়েকটি অবাক করা তথ্য। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মান্দারিন ভাষায় কথা বলেন? অথবা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত কন্টেইনার বন্দরগুলোর বেশ কয়েকটি চীনে অবস্থিত। আবার বিশ্বের অন্যতম বৃহৎ উচ্চগতির রেল ব্যবস্থা, অসংখ্য বিশাল সেতু এবং আধুনিক অবকাঠামো এই দেশে নির্মিত হয়েছে। চীনকে ঘিরে কিছু রহস্য ও কিংবদন্তিও রয়েছে।
উদাহরণ হিসেবে বলা যায় প্রাচীন সম্রাট সিন শিং হুয়াং এর সমাধিকে ঘিরে বহু আলোচনা রয়েছে। ঐতিহাসিক গ্রন্থে সমাধির ভেতরে পারদের নদী ও জটিল প্রতিরক্ষার ব্যবস্থা বর্ণনা পাওয়া যায়, তবে সমাধির মূল অংশ এখনও সম্পূর্ণ খনন করা হয়নি, ফলে এর অনেক বিবরণ এখনও প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। এগুলোকে নিশ্চিত ঐতিহাসিক সত্য হিসেবে নয়, বরং গবেষণাধীন তথ্য হিসেবে দেখা উচিত। আবার চীনা লোককাহিনীতে ড্রাগন শক্তি, সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। পশ্চিমা সংস্কৃতিতে ড্রাগনকে যেখানে প্রায় ভয়ঙ্কর প্রাণী হিসেবে দেখানো হয়, চীনা ঐতিহ্যে এটি শুভ শক্তির প্রতীক। এটি একটি সাংস্কৃতিক কিংবদন্তি, ঐতিহাসিক বাস্তবতা নয়। আজকের বিশ্বে চীনের প্রভাব শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যবস্থা এবং বৈশ্বিক কূটনীতির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনায় চীনের উপস্থিতি রয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ভবিষ্যতের পথও সহজ নয়। ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা, পরিবেশগত চ্যালেঞ্জ, টেকসই উন্নয়নের প্রয়োজন, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা এসবই আগামী দিনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একই সঙ্গে সবুজ জ্বালানি, উন্নত প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। সম্ভবত এ কারণে চীনের গল্প এখনও শেষ হয়নি। এটি এমন একটি দেশ যেখানে হাজার বছরের ইতিহাস প্রতিদিন ভবিষ্যতের সঙ্গে হাত মেলায়, যেখানে প্রাচীন মন্দিরের ছায়া পড়ে কাচের আকাশচুম্বী ভবনের ওপর, যেখানে সিল্ক রোডের স্মৃতি আজও বেঁচে আছে আধুনিক রেলপথ, সমুদ্রবন্দর এবং ডিজিটাল সংযোগের ভেতরে। চীনের এই দীর্ঘযাত্রা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো জাতির শক্তি শুধু তার জনসংখ্যা, অর্থনীতি বা সামরিক সক্ষমতায় নয়, তার জ্ঞান, অধ্যবসায়, অভিযোজনের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির মধ্যেও নিহিত থাকে। ইতিহাসের অসংখ্য ঝড় পার করেও একটি সভ্যতা কিভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে, চীন তার অন্যতম বড় উদাহরণ। আপনি যদি আজকের এই ডকুমেন্টারিতে নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্বের বিভিন্ন দেশের এমন ইতিহাস, সংস্কৃতি ও অজানা গল্প জানতে লাল পিঁপড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বে আমরা আবারও পৃথিবীর আরেকটি বিস্ময়কর দেশের অজানা গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।